প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক জয় জয় দিনের বার্তা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী। কেমন আছেন? আছি, ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, ইচ্ছাকৃত খেলাপি ঠেকাতে আইন সংশোধন হচ্ছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো আলোচনায় যাবে না বিএনপি, ওমরা করতে গিয়ে ৮ বাংলাদেশের মৃত্যু, মৌখিক অভিযোগ পেয়ে র্যাব কাউকে তুলে নিতে পারে কি? সমকালের শিরোনাম, গেজেটের পরও নির্বাচনের ফল বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের প্রস্তাব মন্ত্রিসভায় নাকচ, ইচ্ছাকৃত ঋণখেলাপি ধরতে বড় পদক্ষেপ সরকারের। কালের কণ্ঠের শিরোনাম, ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবারের নিয়ন্ত্রণ কমছে, সৌদি আরবে ৮ বাংলাদেশের মৃত্যু, যুগ্ম সচিবের উপস্থিতিতে আটক হন জেসমিন, র্যাব বলেছে। ইত্তেফাকের শিরোনাম, নির্বাচনী চূড়ান্ত গেজেট বাতিলের প্রস্তাব নাকচ, ব্যাংকের পরিচালনা পর্ষদে পারিবারিক কর্তৃত্ব খর্ব হচ্ছে, র্যাব হেফাজতে নারীর মৃত্যু, তদন্ত করছে র্যাব, খোঁজ নেই সেই যুগ্ম সচিবের। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, তৃণমূল আওয়ামী লীগে গৃহদাহ, নির্বাচন নিয়ে আইনি বড় পরিবর্তন, শৃঙ্খলা ভঙ্গে হার্ডলাইনে বিএনপিতে। মানবজমিনের শিরোনাম, জেসমিনকে ধরার আগে আরেক নারীকে উঠিয়ে নিতে চেয়েছিল র্যাব, রাহুল গান্ধীর বহিষ্কার ভারতীয় রাজনীতিতে টার্নিং পয়েন্ট। আমাদের সময় শিরোনাম, থেমে নেই হেফাজতে মৃত্যু, জেসমিনের দেহে একাধিক আঘাতের আলামত, বিশ্বব্যাংকের 4 প্রকল্প বাস্তবায়ন নিয়ে শঙ্কা। আজকের পত্রিকার শিরোনাম, জ্যেষ্ঠতার দ্বন্দ্বে শীর্ষ স্তরে কাজে ব্যাঘাত, সৌদি বাস দুর্ঘটনায় 8 বাংলাদেশি নিহত, দূষিত বায়ুর 30% আসে ভারত থেকে। সময়ের আলোর শিরোনাম, প্রাণ বাঁচলেও থমকে যায় জীবন, জয় জয় দিনের শিরোনাম, যানজট নিরসনে সব কৌশলেই ব্যর্থ, দেশে বায়ু দূষণে অকাল মৃত্যুর হার 20%। খুবই মারাত্মক খবর। আমরা একটু ব্যাংক নিয়ে কথা বলতে চাই। আজকের শিরোনামগুলো অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংক নিয়েই, যেমন ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবারের নিয়ন্ত্রণ কমছে, আবার প্রথম আলোর শিরোনাম, ইচ্ছাকৃত ঋণ খেলাপি ঠেকাতে আইন সংশোধন হচ্ছে। মানে আমাদের দেশটা মানে ভাবতে অবাক লাগে যে ঋণ খেলাপি তো আবার ইচ্ছাকৃত হয়। দেখুন, ব্যাংক নিয়ে কথা বলে আসলে খুব বেশি জুত করার কোনো সুযোগ আমাদের নেই, কারণ বাংলাদেশের টকশোগুলোতে বা সংবাদপত্রে টকশোগুলোতে আমরা যে পরিমাণ কথা বলি, যারা আমি না আমার মতো অনেক বিশিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ আছেন যা বলেন, এবং সংবাদপত্রগুলোতে রিপোর্ট বা কলাম হিসেবে বা সম্পাদক যা ছাপা হয়, সেগুলোর যদি 1%ও সরকার বা সংশ্লিষ্টরা মিনিমাম গুরুত্ব দিতেন, প্রতি বছর বাংলাদেশের অন্তত পক্ষে 5% করে সমস্যা কমে যেত। ব্যাংক সেক্টরটাতে সরকারি মহলের কেউ ব্যাংক সেক্টরটাকে লুটপাট করে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে বিভিন্ন সময়, সব সরকারের সময়। আমি শুধু আওয়ামী লীগ সরকারের কথা বলছি না, এটি করেছে। এই জায়গাটাতে করবেটাকে আজকে যেটি বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হলো। আপনি সাম্প্রতিক একটি উদাহরণ বলি, আপনারও এটি হয়তো ক্ষতি হতে পারে, আমারও হতে পারে। 12% ব্যাংকের 6 করা হলো এক সময়, এখন কিন্তু আবার সর্বোচ্চ 12% পর্যন্ত নেওয়া হচ্ছে, কেউ নিচ্ছে এবং নির্ধারণ করে দেয়া আছে। কিন্তু আপনি আমাকে দেখান তো যে ব্যাংকের এই যে 12% এটি সাধারণ লোকের কাছ থেকে নেওয়া হচ্ছে, একজনও বড় ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে কিন্তু 12% নেওয়া হচ্ছে না, আরও কম নেওয়া হচ্ছে। ব্যাংকের 1000 টাকায় অতি সাম্প্রতিক ঘটনা, কয়েকদিন আগে পাবনার কথা আপনি নিশ্চয়ই জানেন, যে কতজন কৃষককে ধরে নিয়ে গেল 1000 টাকা, 25,000 টাকা ঋণে। 1000 টাকা ঋণের জন্য একজন সাধারণ কৃষককে তুলে নিয়ে যায়, যে কৃষক বাংলাদেশকে খাদ্যমুক্ত করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কৃষক অবিরাম লড়াই করছে। আবার 1000 কোটি টাকা যিনি মেরে দিয়েছেন তার কিছুই হয় না, পুনঃতফসিলের সুযোগ আছে। এমনকি কখনো কখনো নির্বাচন করতে গিয়ে তিনি মিথ্যা তথ্য দিলেও, ধরা পড়লেও তারপর রাতের বেলা পুনঃতফসিল করে তিনি আবার নির্বাচনও করতে পারছেন। এই যে জায়গাগুলো, এগুলো আপনি আইন করে আসলে কোনো কিছুই হবে না। আইন বিষয় না, বিষয় হলো নৈতিকতা। আমি মানসিকভাবে কি ধারণ করি,
আমি কতটা নৈতিক আছি, আমি কতটা নীতি সমর্থন করি, বিষয় সেটি। আইন তো প্রয়োগ যারা করবে তাদের মধ্যে যদি নৈতিকতা না থাকে, আপনি আইন দিয়ে কী হবে? হ্যাঁ, সেটাই জরুরি। এই যে বেসরকারি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ, আজকের পত্রিকায় আছে যে 3 জন সদস্যের বেশি কেউ। বেসরকারি সব প্রতিষ্ঠানই তো পারিবারিক নিয়ন্ত্রণ আছে, আমি ব্যাংকের কথা কেন বলছি, যে সব প্রতিষ্ঠান। তবে ব্যাংকটা যেহেতু আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকের কথাটা ঘুরে ফিরে আসে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হওয়ার কারণে, যে এখানে অনেক লোকের ইনভেস্টমেন্ট থাকে। এবং আপনি জানেন যে আজকে আমরা যুক্তরাষ্ট্রে বা অন্যান্য জায়গায় ব্যাংক বন্ধের খবর পাচ্ছি, সুইজারল্যান্ডের কথা জানি ব্যাংক বন্ধের খবর পাচ্ছি, কিন্তু বাংলাদেশেও কিন্তু দু একটি ব্যাংক বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল, সেটি এখন আরও প্রায় 20-25 বছর আগে। তো ব্যাংকিং সেক্টরটা এমন একটা সেক্টর, যেহেতু এখানে সাধারণ লোকের ইনভলভমেন্ট, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের টাকার মানে আমানত রাখা হয়, সুতরাং এই জায়গায় নানাভাবে, যেমন আপনি জানেন যে কিছুদিন আগে ন্যাশনাল ব্যাংকের একটি ঘটনার কথা আমরা জানি, যেটা এখনও যেটি নিয়ে চলছে, বিচার কার্যক্রম চলছে, বিচার প্রক্রিয়া চলছে। এরকম প্রতিটি ব্যাংকে কম বেশি ঝামেলা আছে। এই জায়গাগুলো থেকে আসলে আমি আবারও বলি, আইন দিয়ে ততক্ষণ কিছুই হবে না, নীতি নৈতিকতা, যতক্ষণ আমি আইনটিকে নীতিগতভাবে সমর্থন না করব, যতক্ষণ আমি আমার যে বোধের জায়গা, বিবেকের জায়গায়, সেটাতে আমি জেগে না উঠবো। কিচ্ছু করা যাবে আর আইন টেন দিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। র্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু, এবং এটা নিয়ে কয়েকদিন ধরে বেশ আলোচনা চলছে। এখানে শিরোনাম হয়েছে র্যাব হেফাজতের নারীর মৃত্যু, খোঁজ নেই সেই যুগ্ম সচিবের। আসলে কি খোঁজ নেই? এটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। গতকাল র্যাব বলেছে যে একজন যুগ্ম সচিবের উপস্থিতিতে তাকে করা হয়েছে। আর আপনি আজকের পত্রিকা যদি দেখেন, এক একটি পত্রিকা এটিকে এক একভাবে দেখার চেষ্টা করেছে। ঘটনা হলো একটি, সেটি হলো একজন নারী র্যাব হেফাজতে মৃত্যু হয়েছে তার, এরপরে র্যাব একটি দিয়েছে। কিন্তু বিভিন্ন পত্রিকার কিন্তু বিভিন্ন টোন আছে আপনি লক্ষ্য করলে। এখন এই যে টোনগুলো, আমাদের এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার। আচ্ছা সোহেল, আপনি যেহেতু একজন সাংবাদিক নেতা, আপনি বলছেন যে আমরা মাঝে মাঝেই দেখি যে মানে এই যে টোনের কথা বললেন, একই খবর এক এক পত্রিকায় হতে পারে, সূত্র মতে বা নানাভাবে হতে পারে, কিন্তু আসল পয়েন্টটা যেটা, সেইটা তো ঠিক থাকবে না, কি বলেন আপনি? আসল পয়েন্টটা ঠিক থাকা উচিত। এখন যেটা হলো, যেমন এই যে আজকে যে নিউজটি আছে আজকের পত্রিকায়, জাতীয় সঙ্গীতে আটকে গেল শিক্ষকের বেতন। হ্যাঁ, জাতীয় সঙ্গীতে আটকে গেছে, এই জিনিসটা কে কি বুঝবে? ওই এই আবার এইটা পড়ে যেটুকু মনে হয়, রিপোর্টটা যদি নাও পড়া যায় তাহলে বোঝা যায় উনি হয়তো জাতির সঙ্গে ভুল করেছেন, বা গান নাই, বা বেসুরো গাইছেন, বা এরকম কিছু একটা হতে পারে, আমি জানি না। হ্যাঁ, নিউজটি তাই। জাতীয় সঙ্গীতে ওই ডিসি গিয়েছিলেন, জাতীয় সঙ্গীত গাইতে বলেছেন এক শরীরচর্চা শিক্ষককে, তিনি জাতীয় সঙ্গীত গাইতে পারেন না পুরোটা, তার বেতন আটকে দিয়েছে। তো এই যে এখন মানে এই যে এক একজনের দৃষ্টিভঙ্গি তো এক এক রকম, সেই জায়গাটিতে সংকটের জায়গায়। কিন্তু র্যাবের কথাটি একটু বলতেই হয়, র্যাব কিন্তু এখনও নানাভাবে চাপের মুখে আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে স্যাংশন দিয়েছে, তারপরে কিন্তু র্যাব অনেকটাই কোণঠাসা হয়ে আছে। রাজনৈতিকভাবে র্যাবকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, রাজনৈতিকভাবে সবসময় ছিল। র্যাবের জন্ম হয়েছে বিএনপি সরকারের আমলে, সেই সময় ছিল, সেই সময় আইন বহির্ভূত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে র্যাবের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, অথচ এটিকে বলা হচ্ছে এলিট ফোর্স। অথচ এই বাহিনী আমাদের দেশের জন্য কিন্তু অনেক ভালো কাজ করেছে, অনেক ভালো কাজ করছে, এবং করেছে। মাদকের ক্ষেত্রে তাদের খুব সাফল্য আছে। আপনার অন্যান্য মানে যারা এই দেশের মধ্যে জঙ্গি আছে, জঙ্গির ক্ষেত্রে তাদের সাফল্য আছে। সম্প্রতি তারা যে খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম ভালো কাজ করেছে, কিন্তু কথা তো সেটি না। আপনার নামের সঙ্গে তো এলিট কথাটি লেখা আছে। সেই জায়গায় খুব সচেতন থাকতে হবে। এবং এটি র্যাবের বিরুদ্ধে অনেকেরই অভিযোগ আছে। আপনার এই জায়গায় যে উনি একজন অফিস সহকারী, আপনি কেন সেখানে যেতে হবে? আপনাকে একজন ভূমি অফিসের অফিস সহকারীর সঙ্গে আপনি র্যাবের কি কাজ থাকতে পারে? তার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগ যদি থাকে, এটি তো র্যাবের কাজ না, এটি তো সিভিল যে আছে তাদের কাজ। এই যে ব্যাপারগুলো, এখন আমার মনে হয় যে র্যাবের যে কথাগুলো বলেছে, সেগুলো যে পুরোপুরি জনগণ সমর্থন করে তা কিন্তু না। যে যুগ্ম সচিবের উপস্থিতিতে তাকে ধরা হয়েছে বা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এটি পাবলিক পারসেপশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখা যাক এই ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়, এবং আমরা এর একটা সন্তোষজনক সমাধান অবশ্যই আশা করি। আমরা আশা করছি যে র্যাবেরকে নিয়ে আমরা আর কোনো বিতর্ক থাকতে চাই না, এবং এটা আমরা সেটা আশাও করি না। তার মানে এই বাহিনীকে স্যালুট করতে হয় নানা কাজের জন্য।
আজকে একটু আগে যেটা আপনি জাতীয় সঙ্গীতের কথা বললেন, যদিও ছোট্ট করে রিপোর্টটি ছাপা হয়েছে, কিন্তু আমি আবার একটু আলোচনা করতে চাই যে এই যে জাতীয় সঙ্গীত স্কুল কলেজে আপনি আমি যখন আমরা জাতীয় সঙ্গীত গাইতাম আমরা স্কুল কলেজে পিটি পড়বার প্যারেড সময় দিয়ে PT আমরা করতাম, এবং সেই সময় একটা নিজে বোধের জায়গা তৈরি হতো আমাদের। কিন্তু এটা তো সত্য কথা যে অনেক স্কুলে অনেক কলেজে বোধ করি এখনো ওই বেসুরোভাবেই জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়। তো এই চর্চাটা করবার জন্য মানসিক যে প্রস্তুতিটা সেটা কেন তৈরি হচ্ছে না? এটা তৈরি হচ্ছে না শিক্ষা ব্যবস্থায় গলদের কারণে। প্রথম কথা হলো যে শিক্ষা ব্যবস্থাটা আমার আসলে কি হবে। আমরা একটা মানে বহুমুখী শিক্ষা ব্যবস্থা করতে গিয়ে অথবা বহুমুখী চিন্তার শিক্ষা ব্যবস্থার বিকাশ ঘটাতে গিয়ে আমরা কিন্তু অনেকগুলো বেঠিক পথে চলে গেছি। বাংলাদেশের সবচেয়ে দুটো ঝুঁকিপূর্ণ খাত হলো আমাদের জনগণের জন্য সবচাইতে মানে সংকটজনক দুটো জায়গা হলো শিক্ষা এবং স্বাস্থ্য। শিক্ষাটা এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, চেষ্টা আছে সরকারের, মাননীয় শিক্ষামন্ত্রী করছেন, কিন্তু আপনি এই যে কেউ মাদ্রাসায় পড়ছে, কেউ কিন্ডারগার্টেনে পড়ছে, কেউ স্কুলে পড়ছে, কেউ ইংলিশ ভার্সনে পড়ছে, কেউ বাংলা ভার্সনে পড়ছে, কেউ মানে ও লেভেল এ লেভেল পড়ছে, অন্তত 5 পর্যন্ত, পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাটা যদি একমুখী হতো তাহলে কিন্তু সংকট অনেক কমে যেত। হ্যাঁ, প্রাথমিক শিক্ষা আমাদের দেশের মানুষ ধর্মানুরাগী, ধর্মপ্রাণ, ধর্ম নিয়ে মানুষের মানে চিন্তাটা অনেক বেশি। প্রাথমিক স্কুলে আপনি মক্তব রাখেন না, আমরা পড়েছি না, আমরা সকালে মক্তবে যেতাম, আলিফ বা তাসা পড়েছি, পড়ে তারপর স্কুলে মানে শুধু মক্তব না, অন্যান্য ধর্মের যে পড়াশোনা আছে সেটাও থাকলো। এখন আপনি বহু স্কুল আছে হিন্দু ছাত্র আছে, হিন্দু টিচার নেই, হিন্দু ধর্ম শেখাবার টিচার নেই, ইসলাম ধর্মের টিচার কোনোভাবে সেটি শেখাচ্ছে আছে কিন্তু দেশে। তো এই যে ব্যাপারগুলো এখন আপনাকে প্রাথমিক শিক্ষাটা একমুখী করার পরে এবার কেউ যদি মাদ্রাসায় যেতে চায় যাবে, কেউ কিন্ডারগার্টেনে যেতে চাইলে যাবে, এই জায়গাটা খুব জরুরি। কিন্তু এটার চেয়ে জরুরি যে আলোচনাটা আমরা করলাম যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের শুরুতেই, ক্লাস শুরুতেই এই যে গাইবার বা এই যে শ্রদ্ধা জানানো, এটা খুব জরুরি। এটা বোধ করি এই চর্চাটা বাড়ানো দরকার। জাতীয় সঙ্গীত আমাদের দেশের 18 কোটি মানুষ, তো আমি বলতে পারি যে অধিকাংশ মানুষই জাতীয় সঙ্গীত জানে। সেটা তো তাদের দায়িত্ব কি, তাদের দোষ কি? এটা তো চর্চা করার একটা পরিবেশ তৈরি করতে হবে। চর্চা করার পরিবেশও তৈরি হয়নি, আর দোষ নিজেরও আছে। আমার তো অন্তত সুর হবে আমার তেমন কোনো কথা নাই, আমি অসুরও হতে পারি, বেসুরও হতে পারি, কিন্তু আমার তো জাতীয় সঙ্গীতের লাইনগুলো মনে থাকবে, ছত্রগুলো মনে থাকবে অনেক, এবং এটা পরিবারের দায়িত্ব বাচ্চাদেরকে শেখানো। সৌদি আরবে বাস দুর্ঘটনায় আমাদের 8 জন বাংলাদেশি নিহত এবং 22 জন বোধ করি 22 জন মারা গেছে। এটি আসলে খুব ডেঞ্জারাস ঘটনা। এটি মানে বাসটি ভয়ানকভাবেই দুর্ঘটনায় পতিত হয়েছে এবং যারা চলে গেছেন এটা তো আমাদের বেদনাদায়ক আমাদের জন্য। কিন্তু আমরা ওমরা করতে গিয়েছিল সৌদি আরবে এমন ঘটনা ঘটে এটি আমরা এই প্রথম বোধহয়, বা এর আগে 2-1টি ঘটনা ঘটেছে, খুব বেশি না। তাদের সড়ক ভালো, বাস ভালো। আমার কাছে মনে হয় এটি মানে বিপদ এলে তো নানাভাবেই আসতে পারে, তবে আমরা এই অনুষ্ঠান থেকে দুঃখ প্রকাশ করছি, যারা চলে গেছেন শোক জানাচ্ছি, এবং আমার মনে হয় নিশ্চয়ই সৌদি আরব যারা চলে গেছেন তাদের ব্যাপারে হয়তো চিন্তা করবে, এই যে যার কারণে এই ঘটনাটি ঘটেছে তাকে পানিশমেন্ট দেবে, এবং এই প্রাণগুলো তো আমরা ফিরে পাবো না, কিন্তু প্রাণগুলোর কিছুটা যদি তার ফ্যামিলির যদি দায়িত্বের জায়গাটিতে আমরা যদি এগিয়ে আসি তাহলে হয়তো। আপনাদের পত্রিকায় শিরোনাম দেখলাম, যানজট নিরসনে সব কৌশলেই পণ্ড, যায় দিনের শিরোনাম। এটা আদৌ কি আসলে এই পণ্ড আর কি নিরসন করার কোনো সুযোগ সুবিধা নাই? নিরসন করার সুযোগ সুবিধা কোত্থেকে আসবে? আপনি যানজট নিরসনের জন্য যে 15টি ডিএমপি যে 15টি নির্দেশনা দিয়েছে, সেই 15টি নির্দেশনার মধ্যে যানজট কটি আছে আর কটি অন্য বিষয় আছে, আপনি দয়া করে পড়ে দেখবেন, অথবা আপনি পড়েছেন। সেখানে রাস্তায় মার্কেটে কি হলো না হলো সেটা তো নির্দেশনা আসার কথা না। আসলে যেটি মনে হচ্ছে আমাদের কাছে, আমরা আসলে কথাবার্তায় বৈজ্ঞানিক হয়েছি হয়তো তত্ত্ব দেওয়ার ক্ষেত্রে, কিন্তু কর্মকাণ্ডে আমরা এখনো বৈজ্ঞানিক বলি বেশি। হ্যাঁ, বলি বেশি। আপনি দেখেন যে ঢাকায় বাংলা মোটরের কথা বলতে পারি, ঢাকায় যে বিজয় সরণির কথা বলতে পারি, এরকম অনেকগুলো জায়গা আছে 10 মিনিট 15 মিনিট ছেড়ে রাখলো একটি অংশ, আরেকটা দাঁড়ায় আছে। এটা হচ্ছে নিয়মিত। আপনাকে তো একটি বৈজ্ঞানিক জায়গায় যেতে হবে, 3 মিনিট 3 মিনিট, 4 মিনিট 4 মিনিট, অথবা আরেকটি হিসাব আছে গাড়ির চাপ কোন এলাকায় বেশি। যেদিকে গাড়ির চাপ বেশি সেদিকে আপনি কিছুটা বেশিই ছাড়বেন, যেদিকে কম সেদিকে কম ছাড়বেন।
কিন্তু এখন ঢাকায় কোনো সড়ক নেই যেখানে গাড়ির চাপ বেশি না। আর ঢাকায় এখন সবচেয়ে বড় সমস্যা, এটি হয়তো অনেকে খেয়াল করছেন না বা কেউ কেউ করেছেন, এই যে রিক্সার মধ্যে যে ইয়ে লাগিয়ে ব্যাটারি লাগিয়ে যে এগুলো কিন্তু ভয়ানক বিপজ্জনক। এগুলোকে এখনই নিয়ন্ত্রণ করা দরকার। এই যে বৈদ্যুতিক রিক্সা, এটি খুবই ক্ষতি করে দিচ্ছে এবং এটি যেভাবে চলে যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এবং ভয়ানক ধরনের সম্ভাবনা রয়েছে। আর এছাড়া যানজট ইয়ে তো আমাদেরও কিছু দায় আছে। আমাদের গাড়ি আমরা লেন মেনে চালাই না। আপনার নিশ্চয় মনে আছে যে ডিএমপির পক্ষ থেকে একসময় লেনে গাড়ি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি ব্যর্থ হয়েছে। আমরা সিগন্যাল মেনটেন করি না। আর এটির পাশাপাশি যানজটের পাশাপাশি সড়কের এখন কিন্তু আরেকটি বড় বিষয় ঘটে যাচ্ছে। আমরা যে বায়ু দূষণের কথা বলছি, সড়কে এখন যে পরিমাণ শব্দ দূষণ হয় বাইক থেকে শুরু করে সব গাড়ি, এটি কিন্তু মানুষকে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। একেবারে স্বাস্থ্য ঝুঁকির কথা যেটা বললেন, আরেকটি পত্রিকায় এসে যে বায়ু দূষণে সব কথা বলা হচ্ছে এবং যেটা আমি একটা শিরোনাম পড়লাম যে ভারত থেকে যে 25 বা 30% ভারত থেকে এই যা আসছে তার জন্য দায়ী। এই শিরোনামটাকে আমি খুব মানে সুখকর শিরোনাম বলবো না, খুব আদর্শিক শিরোনাম বলে আমি মনে করি না। কারণ বায়ুমণ্ডলের তো কোনো সীমানা নেই, বাউন্ডারি নেই। আমার পাশে তো ভারত, আমার পাশে মিয়ানমার স্বাভাবিকভাবে আসবে। কিন্তু তারপরে বায়ুমণ্ডলের সীমানা বা বাউন্ডারি না থাকলেও বায়ুমণ্ডলের ক্ষেত্রে হয়তো আমরা কোনো ধরনের বৈজ্ঞানিক কোনো বিষয় আছে কিনা আমার জানা নেই, তবে এটা তো আসবে, বাংলাদেশ থেকেও আবার হয়তো যায়। আমার কাছেও ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে শিরোনামটা ঠিক এরকম হওয়া উচিত না। এটা মানে ঠিক আছে, এটা ওই আপনি যেটা বললেন যে এটা তো আকাশ, সেখান থেকে কোত্থেকে বায়ুমণ্ডলে আসবে সেটা বোধ করি শিরোনামের ক্ষেত্রে, বিনীতভাবে বলি, শিরোনামের ক্ষেত্রে বোধ করি আমাদের একটু সচেতন থাকা খুবই জরুরি দরকার। খেলা বাংলাদেশ আয়ারল্যান্ড, আজকে তো বাংলাদেশ তো জেতার লক্ষ্য নিয়ে নামছে একদম। আজকে জিতলেই বাংলাদেশের মানে জেতাটা হবে সর্বোচ্চ রকমের আনন্দদায়ক এবং বাংলাদেশ ফর্মে আছে, ভালো ফর্মে আছে। আপনার অতি সাম্প্রতিক ঘটনা যদি আমরা দেখি, ইংল্যান্ডের মতো টি-20 বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন তাদেরকে আমরা পরাজিত করেছি, হোয়াইট ওয়াশ করেছি। আমার ধারণা যে বাংলাদেশ সম্ভাবনা আছে, কিন্তু আজকে সকালে বৃষ্টি যেভাবে দেখেছি পরিত্যক্ত হয় কিনা এইটার উপরে অনেকটাই নির্ভর করছে। কারণ এখন তো বলা যাচ্ছে না, যে কোনো সময় কালবৈশাখী হতে পারে, যে কোনো সময় ঝড় উঠতে পারে। সিলেটে যেটা হলো, হ্যাঁ বৃষ্টি হলো, সকালে আমরা আজকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে এক পশলা, তো সেটা যদি হয় তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন। রাজনীতি নিয়ে একটু আলোচনা করতে চাই। সংবাদ সম্মেলনে সিইসি বলেছেন যে বিএনপিকে সংলাপে নয় অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি, আর বিএনপি স্থায়ী কমিটি বলছে সংলাপে না, সংক্ষিপ্ত হচ্ছে কর্মসূচি, এবং যেটা বলা হচ্ছে যে তারা সংলাপে যাবে না। দুদিক থেকে আমি মনে করি দেশের প্রধান নির্বাচনী কর্মকর্তা তিনি যখন কাউকে চিঠি পাঠান সেটি আর অনানুষ্ঠানিক থাকে না, কারণ এটি একটি রাজনৈতিক দল। তার সঙ্গে বিএনপির যদি একজন মাত্র ব্যক্তিও বসেন সেটিও কিন্তু আনুষ্ঠানিক। তিনি কি বলেছেন, কি বোঝাতে চেয়েছেন আমি অন্তত বুঝিনি। আর দ্বিতীয় কথা, আলোচনার তো কোনো বিকল্প নেই রাজনৈতিক ক্ষেত্রে। যাব না গো ধরে যদি বসে থাকি তাহলে তো সমস্যার সমাধান হবে না। কিছু দাবি তাদের হবে, কিন্তু বিএনপি যেটা বলছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না, যার জন্য আলোচনাও যাব না। এই সরকারের অধীনে আপনি নির্বাচনে যাবেন না, কিন্তু এই সরকারের অধীনে তো আপনি নির্বাচনে গিয়েছেন, সর্বশেষ নির্বাচনে তো আপনারা গিয়েছেন, এই সরকারের অধীনেই তো হয়েছে। যেটি সর্বশেষ, যেখান থেকে 6 জন পদত্যাগ করলো পরে, এই সরকারের অধীনে আপনারা নির্বাচনে গেছেন না। এই সরকারের সবকিছু আইনকানুন আপনারা মানছেন না, বা রাষ্ট্রের আইনকানুন মানছেন না। আমার মনে হয় বিএনপি একটি বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল। বাংলাদেশের দুটো দলই জনপ্রিয়, আওয়ামী লীগ, বিএনপির আরও একটু বিস্তৃতভাবে চিন্তা করা উচিত। কারণ সরকারকে যেরকম ভাবতে হবে যে বিরোধী রাজনৈতিক দলের প্রতি কোনো ধরনের মানে তারা যদি কোণঠাসা হয়ে যায় তাহলে অন্য কোনো রাজনৈতিক শক্তির কোনো আগমন ঘটতে পারে কিনা, তেমনিভাবে বিএনপি যেহেতু বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং বিএনপি যেহেতু বাংলাদেশের একটি জনপ্রিয় দল, তাদেরও ভাবা দরকার যে আমি আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো পক্ষকে কোনো সুযোগ দিচ্ছি কিনা, উৎসাহী করবো। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম রাজনীতি, আমরা আশা করি
যে আলোচনা চলছে বা যে সংকট চলছে সেটা নিশ্চয়ই সমাধান হবে, অন্তত দেশের সাধারণ মানুষের স্বার্থে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।